আমারও মর্জি হাম নই জিতেগা। লিটারালি এই লাইনটা আমার মাথায় আসছিল যখন কালকে আমি রিয়াল মাদ্রিদে ওসাসুনার এগেনস্টে হাঁটতে দেখছি। লিটারালি এই লাইনটাই মাথায় আসছে, মানে এক আজব ভাইচারা চলতেছে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার মধ্যে। আপনারা রিয়াল মাদ্রিদ বার্সেলোনারে বলেন যে রাইভাল, বাট আমি দেখতেছি এরা তো একে অপরের লিগ গিভওয়ে করতেছে। বার্সেলোনা হারছে জিরোনার এগেনস্টে, যেটা আনএক্সপেক্টেড ছিল। দেন রিয়াল মাদ্রিদ হারছে ওসাসুনার এগেনস্টে, যেটা আরও বেশি আনএক্সপেক্টেড ছিল। কারণ আমি তো ধরেই নিছিলাম যে বার্সেলোনা যে পয়েন্ট ড্রপটা করে ফেলছে, এরপর রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনারে ছাড়তেছে না। বাট একদম নেক্সট ম্যাচে রিয়াল মাদ্রিদ পুরা বার্সেলোনারে বলতেছে যেন যে ভাই তোরা লিগের টপে থাক, আমরা থাকবো না। আবার আজকে দেখা যাবে যে বার্সেলোনা কি করে। সো বার্সেলোনা ফ্যান্স, কুলার্স, আপনারা ওভার এক্সাইটেড হবেন না, ওভার কনফিডেন্ট হবেন না। আজকের ম্যাচে যে কোনো কিছু করতে পারে, যেটা নিয়ে আমরা ভিডিওর লাস্টের দিকে একটু কথা বলবো, মানে ম্যাচ প্রিভিউ টাইপের একটা কথাবার্তা বলবো। তবে আজকে হয়তো আপনারা অনেকে বলবেন যে ভাই রিয়াল মাদ্রিদ হারছে দেখে আপনি ম্যাচ রিভিউ করছেন, বাট একদম সত্যি কথা বলতেছি, আমার কালকে থেকে প্ল্যান ছিল যে এবার থেকে আমি আস্তে আস্তে রিয়াল মাদ্রিদের ম্যাচগুলো কভার করার ট্রাই করব। গালি খাই কোনো সমস্যা নেই, কারণ চামড়া অলরেডি গন্ডারের চামড়া হয়ে গেছে আপনাদের গালি খেয়ে খেয়ে, কারণ ভালো কথা বললেও লাভ নেই। দেখি না কি হয়, কয়েকজন বুদ্ধিদীপ্ত মানুষজন তো আমি পাবো। সো কালকের ম্যাচের শুরু থেকে আমি বুঝেছিলাম যে মোটামুটি রিয়াল মাদ্রিদ এই ম্যাচটা তারা নিজেদের আন্ডারে নিয়ে নেবে যেভাবেই হোক। তবে আরেক জায়গায় ভয় হচ্ছিল, কারণ ম্যাচটা খেলা হচ্ছিল ওসাসুনার যে হোম গ্রাউন্ড আছে সেখানে। এবং ওসাসুনার হোম গ্রাউন্ডের ইতিহাস যদি আপনাদেরকে একটু বলি, লাস্ট সিজনে যখন রিয়াল মাদ্রিদ ওসাসুনার মাঠে গেছিল তখন তারা 1-1 গোলে ড্র করছিল, আর আমরা যখন ওসাসুনার মাঠে গেছিলাম আমরা 4-2 গোলে হারছি। সো ওই জায়গার এনভায়রনমেন্ট যে কীরকম হস্টাইল থাকে সেটা আপনাদেরকে আর বলার দরকার পড়ে না। এবং কালকে যারা একদম ভলিউম আপ করে যখন তারা খেলাটালা দেখছেন, আপনারা বুঝবেন যে কীরকমভাবে প্রেশার ক্রিয়েট করতেছিল ওসাসুনার সমর্থকরা রিয়াল মাদ্রিদের প্রতি। তবে আমার কাছে তখনও মনে হইতেছিল যে রিয়াল মাদ্রিদ এসব কি গোনে নাকি ভাই, রিয়াল মাদ্রিদের থেকে বড় বড় স্টেডিয়ামে খেলে আসছে। বাট আমি সারপ্রাইজ হয়েছি যখন আমি দেখলাম যে খেলা শুরু থেকে পুরা গেমের কন্ট্রোল নিয়ে নিছে ওসাসুনা। আপনি হয়তো গোল শটের কথা বলবেন, আপনি হয়তো পজিশনের কথা বলবেন, বাট আমি বলবো যে ভাই আপনি যদি লাইভ খেলাটা দেখে থাকেন আপনি বুঝবেন যে ওসাসুনা কিভাবে পুরো ম্যাচটার কন্ট্রোল নিছিল। এবং তারা ওই জিনিসটা আমাদেরকে দেখাচ্ছিল যে যে কোনো মুহূর্তে ওসাসুনা একটা গোল করে দিতে পারে। এবং আমি যদি ভুল না করে থাকি 23 মিনিটের মাথায় তো অসাধারণ একটা শট আসছে, যেটা সামহাউ থিবো করতে বাঁচাই দিছে। এরপরও আমার মনে হচ্ছিল যে ভাই কোনো না কোনোভাবে ওসাসুনা একটা গোল দিয়ে দিতে পারে, কারণ রিয়াল মাদ্রিদের যে প্লেয়ারগুলো আছে এদের মধ্যে এক ফেদে ভালভার্দে, 2 ভিনিসিয়াস জুনিয়র, এই দুইজন ছাড়া বাকি কারো মধ্যে আমি ওই ইন্টেন্সিটিটা দেখি নাই যে ইন্টেন্সিটি দিয়ে তারা এবার লিগের টপে থাকার জন্য ট্রাই করবে। লিটারালি এক ভিনিসিয়াস, 2 ফেদে ভালভার্দে, এই দুইজনেই কিন্তু মোটামুটি খেলতেছিল, যাদের মধ্যে ওই জিনিসটা ছিল যে আজকে আমাদেরকে সামহাও ম্যাচটা জিততে হবে। বাকি কিলিয়ান এমবাপে মাঠে ছিল, কামাভিঙ্গা মাঠে ছিল, অনেকে মাঠে ছিল, বাট আমার কাছে তাদের মধ্যে ওই ইন্টেন্সিটিটা আমি দেখি নাই। এবং এই জায়গাটা থেকেই কিন্তু আমার প্রবলেম শুরু হয়েছে, যেটা আমি একটু পরে আপনাদেরকে বলতেছি। তো এরপরে আসে হচ্ছে একটা কন্ট্রোভার্সিয়াল পেনাল্টি, যেটা প্রথম হচ্ছে ডাইভ দেওয়ার কারণে বুদিমিরের হচ্ছে একটা হলুদ কার্ড দেওয়া হয়, কিন্তু পরবর্তীতে বিএআর, কেন জানি কালকের ম্যাচে বিএআর বার্সেলোনার অনেক বেশি ফেভার করতেছিল, অলদো বার্সেলোনা কালকে কিন্তু খেলেও নেই। সো বিআরে যখন যায় তখন দেখে যে না, থিবো কোর্তুয়ার পাটা পড়ছে বুদিমিরের পায়ের উপর, যার কারণে একটা পেনাল্টি দেয় এবং বুদিমির মিস করে নেয়। এবং এই জায়গাটাতে আপনি এখন আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই এটা কি পেনাল্টি হয় কিনা। আমি বলবো যে ভাই দিছে, বাট না দিলেও চলতো, এখানে কিছু করার ছিল না। বাট 50-50 ডিসিশন, যেটা ওসাসুনার পক্ষে গেছে। সো ওই জায়গাটা থেকে ওসাসুনা হচ্ছে 1-0 গোলের লিড নিয়ে ফার্স্ট হাফটা শেষ করে। অ্যান্ড সেকেন্ড হাফে আমার কাছে মনে হচ্ছিল যে এনি টাইম রিয়াল মাদ্রিদ কোপ আপ করবে, তারা নতুনভাবে ফিরে আসবে। কারণ বড় বড় টিমগুলোর এটাই একটা গুণ যে তারা ফার্স্ট হাফ যদি খারাপ খেলেও থাকে, সেকেন্ড হাফে এসে তারা জিনিসটা কোপ আপ করে ফেলে এবং সেকেন্ড হাফ থেকে কিন্তু তারা তাদের মেইন খেলাটা দেওয়া স্টার্ট করে। বাট শুরু থেকে আমি আবার সারপ্রাইজ হয়েছি, না রিয়াল মাদ্রিদের মধ্যেও ইন্টেন্সিটিটা দেখা যাচ্ছে না। কিলিয়ান এমবাপে কালকে মানে ওর মনে হয় ওর জীবনের ওয়ান অফ দ্য বাজে গেম সে কালকে খেলছে, কারণ সে কোনোভাবে কিছু করতে পারতেছিল না। একটা পয়েন্টে তো এসে ভিনিসিয়াস পর্যন্ত তার উপর খেপে গেছে যে ভাই তুই বক্সের মধ্যে থাক, বাট কিলিয়ান এমবাপ্পেকে বক্সের মধ্যে তো পাওয়াই যাচ্ছিল না। এবং কিছুক্ষণ পরে সে একটা গোল দেয়, বাট সেটা অফসাইড হয়ে যায়। তবে শেষ পর্যন্ত ভিনিসিয়াস সুন্দর একটা গোল দেয় এবং তার গোলের পর বোঝা যাচ্ছিল যে না, আজকেও বার্সেলোনা ফ্যানদের আসলে মনটা খারাপই হবে, হেট ওয়াচ যতই করে কোনো লাভ হবে না। বাট ওই যে গোল দেওয়ার মোমেন্ট বা গোল দেওয়ার আগে পরের 5-7 মিনিট, ওই টাইমটার মধ্যেই কিন্তু ইন্টেন্সিটিটা দেখা গেছে পুরো টিমের মধ্যে। এরপর আবার সবাই আগের মতো হয়ে গেছে, আগের মতো খেলতেছিল। এর মধ্যে রিয়াল মাদ্রিদের যে কোচ আছেন আরবেলোয়া, উনি কিছু কাজ ঘটায় ফেলছেন।
দেখেন কালকে এমবাপ্পের বাজে গেম যাচ্ছিল, এখন এমত অবস্থায় অন্য কোনো কোচ হলে কি করতো, সে এমবাপ্পের সাব করে সেখানে গঞ্জালো গার্সিয়া রেখে নামাইতো, এবং গঞ্জালো গার্সিয়াকে আমি অনেক বেশি প্রেস করি। আপনারা যারা আমাকে রেগুলারলি ফলো করেন তারা জানেন যে আমি গঞ্জালো গার্সিয়াকে অনেক 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 বেশি প্রেস করি। এই ছেলে যখন কোনো গোল দেয় আমি সাথে সাথে পোস্ট করি, এবং কালকে কিন্তু গঞ্জালো গার্সিয়া নামছে। বাট আমার সমস্যাটা হচ্ছে এমবাপ্পে কেন কালকে সাব আউট হয় না, কারণ এমবাপ্পে কালকে যখন সে ফর্মে নাই তার মানে তার জায়গায় অন্য কোনো রিপ্লেসমেন্টকে দেওয়া উচিত, বাট সেই জায়গায় আরবেলোয়া সেই জিনিসটা ট্রাই করে নাই, যার কারণে কিন্তু পরবর্তীতে আবার টিমের মধ্যে ইন্টেন্সিটি দেখা যাচ্ছে, তাদের মধ্যে প্লেয়ের মধ্যে একটা গোছালো ভাব নাই, অ্যারেঞ্জ নাই, এর মধ্যে আবার ফেদে ভালভার্দেরও উঠাই নিছে। এটা দেখে তো আমি আরো শক হয়ে গেছি যে ভাই এটা কি করতেছে, লিটারালি এটা কি করতেছে। ফেদে ভালভার্দে যদি এখন না থাকে, যেইটুকু অ্যাটাক হচ্ছে বা যেইটুকু কন্ট্রোলটা হচ্ছে, এই কন্ট্রোলটা কই যাবে? বাট আরবেলো এটা করে, বাট এরপরে যা দেখা গেছে সেটাই হয়েছে। খেলার মধ্যে আমার কাছে মনে হয়েছে যে তখন এক এক গোলে তারা কোনো মতে দুই দলে ড্র করে চলে যাবে, এবং আমি হ্যাপি ছিলাম যে যাক পয়েন্ট ড্রপ করতেছে। বাট আমাদের রাতটাকে আরও বেশি সুখকর করার জন্য লাস্টের দিকে এসে ওসাসুনার যে বদলি হয়ে নামা অ্যাটাকার রাউল গনজালেস বা রাউল গার্সিয়া গোল দিয়ে দেয়, এবং তারা কোনো সেলিব্রেশন করতেছে না কারণ রেফারি হচ্ছে অফসাইডের ডাক দিয়ে দিছে। বাট বিএআর আবার আসে এবং আবার এসে আবার সেটাকে গোল দিয়ে দেয়। কালকে বললাম না যে কালকে ওসাসুনার থেকে ক্যানজানি বিএআর বার্সেলোনাকে বেশি ফেভার করতেছিল, এবং একদম লাস্ট মিনিট উইনার দিয়ে ওসাসুনা এই ম্যাচটা জিতে যায়, যেটার পর আমি তো সুপার হ্যাপি ছিলাম। তবে অ্যাজ এ নিউট্রাল ফ্যান এই কনসার্নগুলো আমার ছিল যে কালকে আরবেলোয়া চাইলে কিছু সাহসী মুভ সে নিতে পারতো, সে কিলিয়ান এমবাপ্পেকে সে উঠাতে পারতো, কারণ কিলিয়ান এমবাপ্পের ভালো গেম যাচ্ছিল না। এবং থিবো কোর্তোর কথা যদি অনেকে বলেন যে ভাই আমার কাছে মনে হয় যে তার আর কি করার আছে, যে দুইটা গোল খাইছে, একটা তো পেনাল্টি, এখন যে পেনাল্টিটা দেওয়া হয়েছে সেটাও 50-50 চান্স হয়ে গেছে। সো ওই জায়গাটাতে আমার তার প্রতি খুব একটা যে থাকবে সেরকমও না। বাট আমার ওভারঅল যে রিয়াল মাদ্রিদ টিমটা ছিল তাদের নিয়ে একটু কনসার্ন কাজ করতেছিল যে ভাই কেন তারা এত বেশি কমফোর্টেবল ফিল করতেছে, যে তারা কেন চিন্তা করতেছে যে তারা এই ম্যাচটা এই তেমনি তেমনি হয়তো তারা জিতে যাবে। বাট ওসাসুনা প্লেড আ রিয়েলি গুড গেম। আমার কাছে মানে বার্সেলোনা ফ্যান ভাই, আমার কাছে তো অবশ্যই ভালো লাগবে। বাট এভাবেই শেষ হয়েছে। এখন আজকে বার্সেলোনার দিকে আমরা তাকায় থাকবো যে তারা লেভান্তের এগেনস্টে কি করে। শোনা যাচ্ছে যে পেদ্রি কিছু কিছু মিনিট পাইতে পারে, গাবি মাঠে আসতেছে, বাট আমার কাছে মনে হয় না যে সে স্কোয়াডে থাকবে, কারণ হ্যান্সি ফ্লিক যেভাবে তাদেরকে ট্রিট করে বা মানে ইঞ্জুরি থেকে আসা প্লেয়ারদের সে সেভাবে আসবে। আমার কাছে মনে হয় যে মার্চের লাস্টে অথবা এপ্রিলের শুরুতে গিয়ে গাবি হচ্ছে প্রপার টাইম পাওয়া স্টার্ট করবে। বাট আজকে দেখার বিষয় যে আজকে আমরা কিভাবে খেলি, এবং আমার কাছে মনে হয় যে বার্সেলোনার কোনো প্রকার 1%ও চান্স নেওয়া উচিত না এই ম্যাচ নিয়ে। তাদেরকে ফুল ডমিনেশন দেখা উচিত, ফুল মানে ইন্টেন্সিটি দিয়ে তাদের এই ম্যাচটা জিতা উচিত। বাট আমি এখনও ওয়ারিড, কারণ আমার টিমের যে মোরালটা আছে সেটা এখনও ডাউন। বাট দেখা যাক 9:45-এ 9:15 বা 45-এ খেলা, যেটা আমাদের জন্য খুব ভালো, বাট প্লেয়ারদের জন্য খুব একটা ভালো না, কারণ তারা খেলবে হচ্ছে দুপুরে। আমরা যারা বাংলাদেশে আছি তাদের জন্য এটা ভালো, কারণ রোজার মাসে খুব একটা রাত জাগা লাগবে না, খেলা দেখে ঘুমায় যেতে পারবো, এটাই। তো কালকে আপনার কার খেলা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা কমেন্ট করে জানান। আমার এই জায়গায় বার্সেলোনার এই ব্যাচটা দেখে আমার গালিগালাজ করে অফ করেন ভাই। আমি যা কথা বলছি এগুলো যদি আপনার কাছে যদি ভালো না লাগে আমাকে কমেন্টে কনস্ট্রাকটিভ ক্রিটিসাইজ করেন, আমি কিচ্ছু বলবো না, ঠিক আছে? তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।